ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই গুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন। আমি মঞ্জুরিকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু। হাডুডু, কাবাডি যেটা আমরা বলি না, কিন্তু কিন্তু আনফর্চুনেট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই খেলাটার প্রচলন বাংলাদেশে হয়তো বা গ্রামাঞ্চলে আছে, অনেকেই খেলেন, প্রফেশনাল লেভেলে অনেকে খেলেন, কিন্তু ম্যাস পিপলের কাছে কাবাডি খেলার প্রচলনটা কিন্তু খুব বেশি না। অনেকে আছেন যে নিয়মকানুনও ঠিকঠাক মতো জানেন না। তবে একটা বিষয় কিন্তু দর্শকদেরকে বলে রাখা ভালো, যে দলগত কোনো ইভেন্টে বাংলাদেশ যদি বৈশ্বিক, যেটাকে আমরা বলি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, সো একটু আপগ্রেডেড পদক যেটাকে বলা হয় আমরা, সিলভার সাফল্য, সিলভার কিন্তু দলগত ইভেন্টে 1990 সালে এশিয়ান গেমসে এই কাবাডিতেই বাংলাদেশ অর্জন করেছিল। এরপর বিভিন্ন সময়ে বেশ কিছু সাকসেস রেট এসেছে, কিন্তু এই খেলাটার ব্র্যান্ডিংয়ের জায়গাটা নিয়ে সত্যিকার অর্থে সবসময় আমাদের একটা আক্ষেপের জায়গা থাকে। সেই জায়গাটা অবশ্যই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি তা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, তিনি আজকেই একটা ইভেন্টে অংশ নিয়েছেন এবং সেই ইভেন্টটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির প্রেস মিটে এসে মাশরাফি বিন মুর্তজা কিন্তু অনেকগুলো কথা বলেছেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ক্রিকেটের যে সাফল্য আছে তার চাইতেও কিন্তু অলিম্পিকে যদি পদক বাংলাদেশ জয়লাভ করতে পারে, সেই সাফল্যের জায়গাটা অনেক বড় একটা বেশি ব্যাপার, গর্বের হবে। একদম, শুধু কাবাডি নয়, অন্য খেলাগুলোতে সাফল্য এবং খেলোয়াড়দের যে আর্থিক সামর্থ্য বাড়ানোর জন্য ফেডারেশনগুলোর যে উদ্যোগ নেওয়ার কথা, সেটাতেও আহ্বান জানিয়েছেন তিনি। কারণ দলগতভাবে অবশ্যই এই বিষয়ে কাজ করতে হবে। বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট দল ঘোষণা প্রসঙ্গে যদিও তিনি এড়িয়ে যান, বলেন পুরো দল সম্পর্কে নাকি তার কোনো ধারণাই নেই। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। 1980 সালে প্রথম এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয় বাংলাদেশ। 2004 ও 2007 বিশ্বকাপে আসে তৃতীয় স্থান। বর্তমানে পৃষ্ঠপোষকতা ও সুযোগের অভাবে অনেকটা জৌলুসহীন কাবাডি, যেখানে ভারতে ক্রিকেটের পর দ্বিতীয় জনপ্রিয় খেলার তালিকায় এটি। কাবাডি টুর্নামেন্ট দেশে কাবাডির পুনর্জাগরণ ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাবাডি ফেডারেশন 12 দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে টানা চতুর্থবার। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের জন্য অলিম্পিক পদক খুব বড় স্বপ্ন, ফলে অলিম্পিকের চিত্রটাও মাশরাফির জানা। ক্রিকেট বিশ্বকাপ বড় স্পোর্টস নয়, বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস অলিম্পিক, আর সেখানে পদকের আকাঙ্ক্ষা রয়েছে সাবেক অধিনায়কের। সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক। এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনো। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, খুব সারা পৃথিবীতে নাম হয় না। সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না, অথবা বাংলাদেশের জন্য এটা বিরাট কিছু হবে, কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে। ক্রিকেট ফুটবল বাদে দেশের অন্য সকল খেলোয়াড়দের আর্থিক অবস্থা খুব দুর্বল। খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি ও ফেডারেশনের সামর্থ্য বাড়াতে নিজেদের উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি। স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে, প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে। যত্নটা কি, যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা, তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে, তার একটা সুব্যবস্থা, এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে। ক্রিকেটের মানুষ স্বভাবতে এসছে ক্রিকেট প্রসঙ্গ। আসন্ন এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। মজা করে দলের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এক্সপেক্ট করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানে যায় যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না, এক্সপেকটেশন অবশ্যই ভালো কিছু হবে, এটাই ভালো কিছু করবে, এটাই দেখি নাই, জানি না কারা যাচ্ছে। আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি খেলাধুলার মান উন্নয়নে সংস্কৃতি করার আহ্বান জানান। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের দল মাশরাফি বিন মুর্তজা দেখেন নাই, একদম দেখেন নাই, এই কথাটার মধ্যে কোনো অনুযোগ বা আক্ষেপের জায়গা ছিল কিনা আমরা জানি না। যদিও ফারহান ইহসান বলেছেন যে মজা করে হয়তো বা মাশরাফি এমনটা বলতে পারেন, বাট তারপর আমরা স্পেসিফিকলি বলতে পারছি না যতক্ষণ না পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা নিজে বিষয়টা ক্ল্যারিফাই না করেন। এনিওয়েজ, আমরা যুক্ত করতে চাই এমন একজন অতিথিকে যিনি মাশরাফি বিন মুর্তজাকে খুব কাছ থেকে দেখেছেন। দেখেন, তুষার ইমরান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্পোর্টস লাইভে, বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক। তুষার ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। তুষার ভাই, প্রথমত মাশরাফি বিন মুর্তজা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে অলিম্পিকে পদকের জায়গাটা। আমরা যদ্দূর জানি 2028 অলিম্পিকে ক্রিকেটে ইনক্লুড হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটা মোটামুটি রোডম্যাপ ফাইনাল। তাহলে কি প্রথম অলিম্পিক পদক আসতে যাচ্ছে ক্রিকেটে? বলাটা আসলে ভেরি ডিফিকাল্ট। অনেক টিমই তো থাকবে, অনেক দেশই তো থাকবে, সবাই কিন্তু আসলে পদকটা
মানে পদকটার জন্যই খেলে আমার কাছে মনে হয়। যদি ভালো ক্রিকেট খেলতে পারি সেই পর্যন্ত। অলিম্পিকে তো এইজ লেভেলের দলটাই যায় আর কি, সো এইজ লেভেলে তো বাংলাদেশ সবসময় ভালো দলই এশিয়ান থাকে। গেমসে আমরা কিন্তু একটা পদক পেয়েছিলাম আর কি ক্রিকেটে। সো এজ লেভেলের যদি টিম পাঠায়, আমার কাছে মনে হয় না যে এজ লেভেলের কোনো টিম পাঠাবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, পুরো টিমই আর কি হয়তো বা ইনভাইট করতে পারে, সেটা দেখার বিষয়। বাট এজ লেভেলের যদি কোনো ইনভাইটেশন আসে, টিম যদি পাঠায়, তাহলে আমাদের একটা চান্স থাকবে। মাশরাফি বিন মুর্তজা যেভাবে বললেন যে দেখেননি টিমটা কিরকম হয়েছে বা জানেন না টিমের ব্যাপারে, আপনার কাছে কি মনে হয় আসলেই তিনি জানেন না, নাকি অনেক সময় তো হতেই পারে যে রাজনৈতিক দায়িত্ব আছে এখন তার, এই জন্য হয়তো বা তিনি আপডেট রাখতে পারেননি, নাকি আসলে কোনো আক্ষেপ অভিমান এই ধরনের কোনো বিষয় আছে? মাশরাফির তো এখন কাজের পরিধি অনেক, জি। কাজের জন্য হয়তো বা টিভিতে দেখেনি কিন্তু কানে শুনেছে আমার কাছে মনে হয়। সেটা আসলে ওকে পরবর্তীতে নেক্সট টাইমে যদি কখনো দেখা হয় তাহলে ওর কাছে জিজ্ঞেস করতে হবে যে আসলে কি টিমটা। বাট ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই কোনো খোঁজ খবর নিয়েছে, টিমে কে কে আছে, কে কে বাদ পড়েছে, এটা ও সাধারণত করে। বাট টিমের ভিতর কোনো ইন্টারফেয়ার করে না, সেটা আমি জানি। এই নিয়ে কোনো আক্ষেপ থাকলেও থাকতে পারে, হয়তো বা তাকে জানানোর কোনো প্রয়োজন বোধ মনে করিনি হয়তো বা ক্রিকেট বোর্ড, সেটা আসলে বিবেচনা করা বিষয়। বাট আমার কাছে মনে হয় সে দেখেনি কিন্তু কানে শুনেছে। একটা ছোট্ট স্পট নিয়ে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে সাইফুদ্দিনের স্পটটা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে, আদারওয়াইজ মোটামুটি বাদ বাকি স্পটগুলো কনফার্ম ছিল। আপনার অ্যাসেসমেন্টটা জানতে চাই আসলে সাইফুদ্দিনের দলে না থাকা প্রসঙ্গে। আসলে দেখেন, ওর কথা যদি মনে পড়ে, আমারও একটা কথা মনে পড়ে। আমি 2000 ওয়ার্ল্ড কাপে ভেরি ক্লোজ ছিলাম। লাস্ট সিরিজ ছিল আমাদের ওয়ার্ল্ড কাপের আগের সিরিজ, তারপরের দিন দেশে এসে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে টিম, মানে পরের দিন টিম ডিক্লেয়ার করবে। বাট সাইফুদ্দিনের বিষয়টাও এরকম আমার কাছে মনে হয় যে না, তার আগের ম্যাচটায় যদি ভালো করতো, মানে লাস্ট সিরিজের লাস্ট ম্যাচটা, তাহলে হয়তো বা প্লেনের টিকিট পেয়ে যেত। বাট ভেরি আনলাকি। টিমে যদি মানে কাকে থুয়ে কাকে নেবেন এই প্রশ্ন যদি আসে, তাহলে কাকে বাদ দিবেন, কাকে নেবেন। বাট শেষ টাইমে মনে হয় সাইফুদ্দিনকে আর কি মনে হয় বাদ পড়েছে। যদি তাসকিন না থাকতো তাহলে হয়তো বা সাইফুদ্দিনের চান্সটা বেশি থাকতো। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সিরিজটা আমরা খেলছি আগামীকাল থেকে শুরু আমেরিকার সাথে, সেখানে হয়তো বা সাইফুদ্দিনের একটা কল থাকা ডেফিনেটলি উচিত ছিল 17 জন মেম্বারের ভিতরে। অন্তত এই ইউএসএ সিরিজটা, আমরা ইউএসএ সিরিজটা নিয়ে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখে সে আলোচনায় ফিরতে চাই। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই শুরু হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ টি-20 সিরিজ। আর হিউস্টনের গ্যালারি ভর্তি টাইগার সমর্থক দেখবে বাংলাদেশের খেলা, বলছেন যুক্তরাষ্ট্র ক্রিকেট অপারেশনসে কাজ করা সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার গোলাম নওশের প্রিন্স। বিশ্বকাপে ডালাস এবং নিউ ইয়র্কে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে বিশ্বাস জাতীয় দলের সাবেক এই নির্বাচকের। গোলাম নওশের চৌধুরী প্রিন্স নামটা নতুন প্রজন্মের কাছে খুব বেশি পরিচিত না হলেও যারা একটু পুরনো দিনের খেলার খোঁজ খবর রাখেন বা জানেন, তাদের কাছে অপরিচিত হবার কথা নয়। 80-90-এর দশকে বাংলাদেশের অন্যতম সেরা পেসারদের একজন ছিলেন এই ক্রিকেটার। 1986 সালে এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল এই পেস বোলারের। কাজ করেছেন জাতীয় দলের নির্বাচক হিসেবেও। সেই প্রিন্স 2007 সাল থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের হিউস্টনে। এখন দেশটির ক্রিকেট অপারেশনসেও কাজ করছেন বাংলাদেশের প্রিন্স। তাই তো বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্র সফরে বড় সহায়ক জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। যে আমরা তার থেকে অনেক ইনফরমেশন নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে, লজিস্টিক সাপোর্ট লাগে। আমার প্রিন্স সবসময় আমাদের সাথে যোগাযোগ, যাওয়ার আগে থেকেই ছিল, প্রায় 3-4 মাস আগে থেকে তার সাথে যোগাযোগ আছে। এখনও সেও দলের সাথেই ছিল। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর দিন ভয়াবহ ঝড় হয়ে গেছে হিউস্টনে। তাই তো যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রথম টি-20 নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই, কিন্তু গোলাম নওশের বলছেন মোটেও শঙ্কা নেই, এই ম্যাচ নিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে পুরো সিরিজ জুড়ে। তাই তো যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে গ্যালারি ভর্তি লাল সবুজের দর্শকরা উপস্থিত থাকবেন প্রত্যাশাই ক্রিকেটারের। তবে কেবল এই সিরিজ নয়, বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে আধিপত্য দেখাবে টাইগার ভক্তরা, বিশ্বাস প্রিন্সের। প্রবাসী বাংলাদেশিদের যদি বলেন, হিউস্টনে বাঙালিদের এবং ডালাস থেকে অনেকে আসছে, অ্যাটলান্টা থেকে অনেকে আসতেছে, অনেক জায়গা থেকে খেলা দেখতে আসতেছে, আগ্রহ প্রচুর। ইভেন আপনারা দেখেছেন তো ডালাসে বাংলাদেশ শ্রীলঙ্কা খেলবে ক্রিকেট, তো ওখানে তো টিকিটই পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ দল হিউস্টনে পৌঁছানোর পর থেকেই তাদের সঙ্গী গোলাম নওশের। টাইগারদের এই সাবেক ক্রিকেটার যুক্তরাষ্ট্রের ক্রিকেট অপারেশনসে কাজ করলেও মনের ভিতরে এখনও পুরো দস্তুর লালন পালন করছেন লাল সবুজকে। ন্যাচারালি আমার কাছে তো নস্টালজিক লাগছে, বিকজ আমি খুবই ধন্য যে বাংলাদেশ টিমকে এখানে কিছু না কিছু ভাবে হয়তো চেষ্টা করছি
হেল্প করার। ইউএস টিম কিন্তু মোটামুটি ভালো টিম। খেলা আমি আশা করছি ভালোই হবে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সাথে জড়িত থাকায় দেশটির ভেন্যু সম্বন্ধে বেশ ভালো ধারণা আছে প্রিন্সের। বিশ্বকাপে এই আমেরিকার মাটিতেই 2টি ম্যাচ খেলবে টাইগাররা। ডালাসে শ্রীলঙ্কার সাথে আর নিউ ইয়র্কের ড্রপ ইন পিচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নাজমুল শান্তর দল। এই দুই ভেন্যুতেই হাই স্কোরিং পিচ আশা করছেন প্রিন্স। ড্রপ ইন উইকেট শুধু আপনার নিউ ইয়র্কে করা হয়েছে, এটা ডালাসে না। ডালাসের উইকেটে রান হয়েছে ওখানে ব্যাটিং, সো আমি মনে করব যে ব্যাটসম্যানদের রান করতে হবে বাংলাদেশের। তো রানটাই মেইন, টপ অর্ডার ব্যাটসম্যানদের যদি রান করে তো এখানে 200+ রান করা যায়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ইমরান ভাই, আমি একটু জানতে চাই যে আমরা শুনছিলাম বিরতির আগে যে গোলাম নওশের প্রিন্স বলছিলেন ডালাস এবং নিউ ইয়র্কের উইকেট নিয়ে। ডালাসে বলেছেন প্রচুর রান হবে, এই ধরনেরই উইকেট সাধারণত থাকে। এইটা কি আসলে বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হবে নাকি ডিসঅ্যাডভান্টেজেস হবে, স্পেশালি তখন যখন ব্যাটার অফ ফর্মে? না, অবভিয়াসলি আমাদের জন্য আসলে একটু ডিসঅ্যাডভান্টেজই মানে বলতেই পারেন, যেহেতু আমরা মানে টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউ ফর্মে নাই। যদি রান করতো তাহলে হয়তো বা চিন্তামুক্ত থাকা যেত আর কি। বাট অন্য টিমে মানে আমেরিকার টিমে কিন্তু ইউএসের টিমে কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার আছে। কোহলি অ্যান্ডারসনের মতন ক্রিকেটার আছে, তারপরে অনেক ইন্ডিয়ান ক্রিকেটার আছে, পাকিস্তানি ক্রিকেটার আছে, তাদেরকে নিয়েই। এবং সবচেয়ে বড় একটা যে বিষয়, আমাদের পরিবেশ সম্বন্ধে যে খুব ভালো জানে মানে স্টুয়ার্ট ল, সে কিন্তু ওই টিমের হেড কোচ। এইটা আমাকে একটু চিন্তিত করছে যে অনেক ক্রিকেটারদের সম্বন্ধে তার আইডিয়া ভালো মতনই আছে এবং অ্যানালাইসিস করে সে হয়তো বা ভালোই করবে। বাট আমাদের রিসেন্টলি যদি ভালো একটা সিরিজ খেলে যেতাম, তারপর আমি মনে করি যে না, এখন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি সময় চলে এসেছে। যদি ইউএসের সাথে ভালো ক্রিকেট খেলতে পারি, অবশ্যই সিরিজটা জেতা সম্ভব। ইউএসএকে আসলে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আরেকটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখে এসে আলোচনায় ফিরতে চাই। টি-20 ম্যাচের পাওয়ার প্লেতে বোলিং করা যতটা না উপভোগের, তার চাইতে বেশি চ্যালেঞ্জের, এমনটাই মত টাইগার স্পিনার শেখ মেহেদী হাসানের। তারপরও চ্যালেঞ্জ উতরে উপভোগ করতে চান এই স্পিন বোলিং অলরাউন্ডার। সাকিব আল হাসানে অনুপ্রাণিত শেখ মেহেদী জানিয়েছেন দলের সদস্যদের মধ্যে মেলবন্ধনের কাজটা নাকি নীরবেই করে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একসময় পঞ্চপাণ্ডব আর সিনিয়র জুনিয়র মিলে বেশ সুখী একটা পরিবেশ ছিল টাইগারদের ড্রেসিং রুমে। তবে সাকিব তামিমের প্রকাশ্য দ্বন্দ্বে বদলে যায় চিরচেনা সেই পরিবেশ। এর মাঝেও অনেকটা নীরবেই ক্রিকেটারদের একশতই গাথার কাজটা করে যাচ্ছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। এবারের বিশ্বকাপে টাইগার স্কোয়াডের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তিনি। ফিনিশিংয়ে যেমন দলের কাণ্ডারি, তেমনি সতীর্থদের কাছেও আশ্রয়ের নাম মাহমুদুল্লাহ রিয়াদ। এমনটাই মনে করেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। রিয়াদ ভাই এই জায়গায় সব থেকে মোস্ট সিনিয়র ক্রিকেটার যে এজ হিসেবে, বাট রিয়াদ ভাইয়ের সাথে আমরা যত ফ্রেন্ডলি মিশি, মানে খুব আন্তরিকভাবে রিয়াদ ভাই আমাদের সাথে খুব মজা করে, ঠাট্টা করে। বাট এটাই আমাদের পরিবেশ, যে ড্রেসিং রুমে যে আমাদের এখন যে পরিবেশটা আছে, যে সিনিয়র জুনিয়র নাই, সবার সাথে সবাই ফ্রেন্ডলি মজা ঠাট্টা করে, এইভাবে মজা করে আমরা সময় পাস করি। 2021 টি-20 বিশ্বকাপে দলের সদস্য থাকলেও বাদ পড়েন পরের আসরে। এবার আবারও ডাক পেলেন বিশ্বকাপ দলে। নিজের প্রত্যাবর্তনে খুশি শেখ মেহেদী এবার ধারাবাহিক হতে চান লাল সবুজ জার্সিতে। দল থেকে বাদ পড়লে আসলে যে কোনো প্লেয়ারের জন্যই খারাপ লাগে, আমার ক্ষেত্রেও সেম ছিল। বাট ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। একটা বছর আপনি ন্যাশনাল টিমে টানা খেলতেছেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, তো ওইটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট কাজ করে অ্যাজ এ প্লেয়ারের ভিতরে, এবং পার্ট অফ ওয়ার্ল্ড কাপের টিম হওয়াটা আসলে একটা প্রাইডের বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আসলে। মিতব্যয়ী বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরে চাপ তৈরি করতে চান, বিশেষ করে পাওয়ার প্লেতে। সেই চ্যালেঞ্জ উতরে উপভোগের মন্ত্রে দলকে এনে দিতে চান সাফল্য। যেহেতু পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেট রানের খেলা, তো ওইখানে নিজেকে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে, তা ওইটা চ্যালেঞ্জ বেশি থাকে। উপভোগ থেকে চ্যালেঞ্জটা বেশি, মানে টাফ সিচুয়েশন থাকে পাওয়ার প্লেতে, তো উপভোগটা একদমই থাকে না। বাট ওইখানে যদি উপভোগটা ভালোভাবে করতে পারে, দেখা যাচ্ছে টিমের বেনিফিটটাই বেশি হয়। বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই স্পিন বোলিং অলরাউন্ডারের। ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাও। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। তুষার ভাই, 1 মিনিটের মতো সময় বাকি আছে। শেখ মেহেদী পাওয়ার প্লেতে বোলিং করেন নর্মালি,
এটা একটা টিমের জন্য কতটুকু স্বস্তিদায়ক থাকে যে ফ্রন্টলাইনের একটা পেস বোলারের হয়তো বা 2টা ওভার কাট করে দিচ্ছেন, তিনি বাঁচিয়ে দিচ্ছেন? নতুন বলে অলওয়েজ মেহেদি শেখ মাহাদি বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমার কাছে মনে হয় যে না। বাট আমাদের নতুন বলের বলার কিন্তু আছে, শরীফুল কিন্তু ডেঞ্জারাস বলার নতুন বলে, স্পেশালি এই ধরনের ক্রিকেটে শরীফুল কিন্তু এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যদি আসে, আমার কাছে মনে হয় 5 জনের ভিতরে ওয়ান অফ দ্য গ্রেট বলার এখন। আর নতুন বলে যে শেখ মাহাদি করতে পারে, ডেফিনেটলি আমাদের টিমের জন্য খুবই বড় একটা স্ট্রেংথ। বাট নতুন বলের পেস বলার কিন্তু আমাদের সাথেই আছে, যেহেতু তাসকিন এখন ইনজুরিতে আছে, আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট শেখ মাহাদিকে দিয়ে একটা ট্রাই করবে। ওকে, শেখ মাহাদিকে দিয়ে ট্রাই করতে পারে। ছোট্ট করে একটু জিজ্ঞেস করবো, 30 সেকেন্ডের মতো বাকি আছে, তানজিদ তামিমের কতটুকু ডেভেলপমেন্ট দেখেছেন? এই ছেলেটা আসলে আনলাকি। লাকটা তখনই আসে যে পরিশ্রম করে। আমার কাছে মনে হয় সৌম্য সরকার যদি কনকাশনে না যেত, হ্যাঁ, মাথায় আঘাত না পেতো, তাহলে কিন্তু সে সাইড লাইনে বসে থাকতো। হঠাৎ করে লাঞ্চের মাঝে তাকে সুযোগটা করে দিয়েছে হেড কোচ যে না, তোমাকে ব্যাটিং করতে হবে। সে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই টি-20 সিরিজে কল পাওয়া এবং অসাধারণ ক্রিকেট খেলেছে। এবং স্পেশালি আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপটা মানে ভালো খেলার কথা ছিল ইন্ডিয়াতে, সেখানে খুব বেশি ভালো করতে পারেনি। তারপরে বিপিএলটা আসে, বিপিএলে আমার কাছে মনে হয় টি-20 ফরম্যাটের জন্য পারফেক্ট প্লেয়ার তানজিদ তামিম। সো কোচ যখন বলে দিয়েছেন, আমার মনে হয় যে এই জায়গায় ডাউট থাকার আর কোনো কিছু নেই। তুষার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস। এত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আল্লাহ হাফেজ।